আচ্ছা, তোমাদের কথা মতোই আমি স্টেট এক্সিকিউটিভ অর্থাৎ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে একটি ভিডিও তোমাদের প্রদান করছি। ভিডিও প্রদান করার প্রধান উদ্দেশ্যই কিন্তু আমার যারা বিষয়বস্তু সম্পর্কে যাদের বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ এবং সুনির্দিষ্ট ধারণা নেই তাদের ধারণা তৈরি করা, এবং তোমাদের অনেকের অনুরোধে আমি ভিডিও প্রদান করছি এবং তোমাদের কথা মতোই খুব সোজাভাবে সরলভাবে বিষয়বস্তুকে ডেসক্রাইব করার চেষ্টা করছি, যাতে করে তোমরা বিষয়বস্তুকে মনে রাখতে পারো, বিষয়বস্তু উপলব্ধি করতে পারো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো বিষয়বস্তু সম্পর্কে। আমাদের দেশ ভারতবর্ষ প্রকৃতগতভাবে যুক্তরাষ্ট্র, যেখানে কেন্দ্র সরকারের পাশাপাশি একটি রাজ্য সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ একটি সরকার গোটা দেশকে পরিচালনা করে, পাশাপাশি রাজ্যগুলির জন্য রাজ্য সরকার গোটা রাজ্যকে পরিচালনা করে। এই রাজ্য সরকার তার গঠন এবং কার্যাবলী ভূমিকা অনেকটাই কেন্দ্র সরকারের অনুরূপ। অর্থাৎ কেন্দ্র সরকারে যেমনভাবে সরকারের স্ট্রাকচার গঠিত হয়েছে, রাজ্য সরকারেও ঠিক একইভাবে সরকারের স্ট্রাকচার গঠিত হয়েছে। কেন্দ্র সরকার যেমনভাবে তার কার্যাবলী পালন করে, রাজ্য সরকার ঠিক একইভাবে প্রায় একইভাবে তার কার্যাবলী সম্পাদন করে থাকে। কেন্দ্র সরকারে যেমন একটি নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতি এবং প্রধান শাসক হিসাবে প্রধানমন্ত্রীকে দেখা যায়, রাজ্য সরকারেও একটি নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হিসাবে রাজ্যপালকে দেখা যায় এবং প্রকৃত শাসক হিসাবে মুখ্যমন্ত্রীকে দেখা যায়। অর্থাৎ আমরা বলতেই পারি রাজ্য সরকারের গঠন অনেকটাই কেন্দ্র সরকারের অনুরূপ। আর এই বিষয়টি গ্রহণ করার ক্ষেত্রে যাদের প্রভাব সব থেকে বেশি, সেটা ছিল 1935 সালের ভারত শাসন আইন এবং কানাডার সংবিধান। এই দুটি বিষয়ের দ্বারা সংবিধান প্রণেতাগণ প্রভাবিত হয়ে ভারতে একটি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পদ তৈরি করেছিলেন। আমাদের আলোচনার মূল বিষয় রাজ্যপাল, যিনি একজন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক। কিন্তু সংবিধানের কোথাও রাজ্যপালকে, এমনকি রাষ্ট্রপতিকেও নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হিসাবে উল্লেখ করেনি। কিন্তু সংবিধানের অন্যান্য ধারাগুলি যদি আমরা দেখি, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি রাজ্যের ক্যাবিনেট বা কেন্দ্রের ক্যাবিনেটের দ্বারা পরিচালিত হতে বাধ্য। কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া সবকিছু ক্ষেত্রেই রাজ্যপাল কেন্দ্রীয় ক্যাবিনেট রাজ্যের ক্যাবিনেট বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মেনে চলতে বাধ্য থাকে।
যার জন্য স্বাভাবিকভাবেই রাজ্যপালকে নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক বলা হয়। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক 5 বছরের জন্য নির্বাচিত হয়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি কিন্তু কেন্দ্রের নিয়মতান্ত্রিক শাসক, অতএব রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। রাজ্যপাল নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, ঠিক আছে, কিন্তু সেটি নামে করে থাকেন। কে বা কোন ব্যক্তি কোন রাজ্যের রাজ্যপাল হবে, কোন ব্যক্তি কতদিন তার পদে বহাল থাকবে, এই সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট ঠিক করে থাকে এবং কেন্দ্রীয় ক্যাবিনেট বা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে রাষ্ট্রপতি ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত করে। অর্থাৎ নামে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকে, কিন্তু বাস্তবে বা প্রকৃত ক্ষমতা এক্ষেত্রে ভোগ করে প্রধানমন্ত্রী। রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে আমি বললাম যে 5 বছর, মানে রাজ্যপালের কার্যকাল 5 বছর আমরা সবাই জানি, কিন্তু এক্ষেত্রেও কয়েকটি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। কারণ সংবিধানের 156 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাজ্যপালের কার্যকালের সময়সীমা রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল। অর্থাৎ রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে রাজ্যপাল পদ থেকে অপসারণ ঘটাতে পারে। যেমনভাবে 1989 সালে রাজীব গান্ধী সরকারের অবসানের পর যখন ভিপি সিং এর নেতৃত্বে জনতা দল সরকার গঠিত হয়, তখন কংগ্রেস সরকার কর্তৃক নিযুক্ত সমস্ত রাজ্যপালদের পদচ্যুত করেন জনতা সরকার এবং নতুন রাজ্যপাল নিয়োগ করেন। আবার ঠিক 1 বছর পর যখন নরসিংহ রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার পুনরায় সরকারের দায়িত্ব পালন করে, কেন্দ্র সরকারের দায়িত্ব কাঁধে নেয়, তার সঙ্গে সঙ্গেই জনতা সরকার কর্তৃক নির্বাচিত বা নিযুক্ত সকল রাজ্যপালদের অপসারণ ঘটান। এই যে ঘটনা, এই ঘটনা দ্বারা আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে রাজ্যপালের পদ কেন্দ্রের সরকার দ্বারা ব্যবস্থাপনা করা হয়। মানে কেন্দ্র সরকার ঠিক করে যে কতদিন কোন ব্যক্তি রাজ্যপালের পদে থাকবে। এমনকি রাজ্যপালদের ট্রান্সফারেরও ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র সরকার। এখানে কেন্দ্র সরকার মানে প্রধানমন্ত্রীর আদেশে বা পরামর্শে রাষ্ট্রপতি। বিভিন্ন সময় ওই জন্য যে রাজ্যপালের টার্ম শেষ হওয়ার আগেই রাজ্যপালকে অন্য স্টেটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, এই কারণেই যে আমি লক্ষ্মীকান্তের বইয়ের কোশ্চেনের ধাঁচগুলো দেখছিলাম, সেখানে এই টাইপের প্রশ্নগুলো, একটু ডিপের প্রশ্নগুলো বেশি থাকছে। ডিপের প্রশ্ন বলতে একটু গভীরের প্রশ্ন, এই রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী রাজ্যপাল, রাষ্ট্রপতি, এই চ্যাপ্টারগুলোতে ডিপের কোশ্চেন করা হচ্ছে। এবং বিগত কোশ্চেনগুলোতে, মানে বিগত এসএসসির প্রশ্ন একটু ডিপের প্রশ্ন এসছে, এই 2 চ্যাপ্টার আমি দেখেছি বেশ ভালোভাবে। ওই জন্য আমি একটু ডিপে গিয়ে একটু অন্যরকম আলোচনা করতে চাইছি। আমি লাইভ ক্লাসে এই ব্যাপারগুলো বলেছি, আবার রিপিট হচ্ছে, শুনে নাও তোমরা। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন ট্রান্সফার হয়, তখন নতুন রাজ্যে যখন যুক্ত হয়,
তার কার্যকাল কাউন্ট কিন্তু প্রথম থেকে হয় না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি 2 বছর পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে কাজ করে যখন ট্রান্সফার নিয়ে পাঞ্জাবে যুক্ত হয় তখন তার কার্যকাল পাঞ্জাবে 3 বছর হয়। এরকম নয় যে পাঞ্জাবে 5 বছর কাজ করবে, টোটাল টার্মটা হবে 5 বছর। অর্থাৎ একটি রাজ্যে সময় অতিবাহিত করার পর সেই সময়টাকে যোগ করে নতুন রাজ্যের সাথে কাউন্ট করা হয়। এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যে নতুন রাজ্যে জয়েন করা মানেই তার টার্ম 5 বছর হবে না। রাজ্যপাল যদি কোনো কারণে তার পদটাকে রাজ্যপালের পদ যদি কোনো কারণে খালি হয়, সেক্ষেত্রে পদটিকে যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপতি কোনো নতুন ব্যক্তিকে সেই পদে বসাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পদটা খালিই থাকে। এক্ষেত্রে রাষ্ট্রপতির সাথে রাজ্যপালের পার্থক্য আছে। তার কারণ আমরা জানি যে রাষ্ট্রপতি পদ খালি হওয়ার সাথে সাথেই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ সামলান, বা উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পদ সামলান, বা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি রাষ্ট্রপতির পদ সামলান। অর্থাৎ রাষ্ট্রপতির পদ কখনোই ফাঁকা বা খালি হয় না, কিন্তু এক্ষেত্রে রাজ্যপালের পদ কিন্তু ফাঁকা বা খালি থাকতে পারে কিছুদিনের জন্য, যতক্ষণ পর্যন্ত না অস্থায়ী বা স্থায়ীভাবে রাষ্ট্রপতি কর্তৃক নতুন ব্যক্তি রাজ্যপালের পদ সামলাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপালের মৃত্যু হলে তৎক্ষণাৎ রাজ্যপালের পদটা ফাঁকা থাকে, যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে হয় না। এই বিষয়টা নিয়ে আমি প্রশ্ন দেখেছিলাম, যার জন্য আলোচনা করলাম। এই গেল রাজ্যপালের পদমর্যাদা বা রাজ্যপালের বেসিক কনসেপ্ট। আমরা এবার আলোচনা করব রাজ্যপালের যোগ্যতা, রাজ্যপাল পদের শর্তাবলী, রাজ্যপালের বিশেষাধিকার এবং রাজ্যপালের বেতন নিয়ে। সংবিধানগতভাবে রাজ্যপাল পদের দুটি যোগ্যতা থাকা আবশ্যিক। 1 নম্বর হচ্ছে তাকে 35 বছর বয়স্ক হতে হবে, 2 নম্বর হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ 35 বছরের নিম্নে কোনো ব্যক্তি রাজ্যপাল পদে অধিষ্ঠিত হতে পারবেন না এবং বিদেশি কোনো ব্যক্তি রাজ্যপাল পদে অধিষ্ঠিত হতে পারবেন না। এই দুটি হচ্ছে রাজ্যপাল পদের যোগ্যতা। এই দুটি যোগ্যতা যে ব্যক্তির আছে তিনি রাজ্যপাল পদে অধিষ্ঠিত হতে পারবেন। এবার রাজ্যপাল পদের শর্তাবলী, যদিও আমাদের বইগুলোতে না এই দুটোকে একসাথে দেখানো হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু এই দুটো টোটালটাই আলাদা বিষয়, যোগ্যতা এবং শর্তাবলী দুটো আলাদা বিষয়। এই তো গেল যোগ্যতা। এবার শর্তাবলীর আবার দুটো ভাগ আছে। অর্থাৎ একটা সাংবিধানিক শর্তাবলী, একটা সংবিধান বহির্ভূত শর্তাবলী। অর্থাৎ সংবিধানে যার উল্লেখ আছে তার সেটি হচ্ছে সাংবিধানিক শর্তাবলী, যেটা সংবিধানে উল্লেখ নেই কিন্তু মেনে চলা হয় সেটা হচ্ছে কনভেনশনাল বা প্রথাগত বা অসাংবিধানিক শর্তাবলী। প্রথমে আসি সাংবিধানিক শর্তাবলী। 1 নম্বর হচ্ছে রাজ্যপাল পদপ্রার্থী কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। অর্থাৎ যিনি রাজ্যপাল পদে নিযুক্ত হবেন তিনি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি রাজ্যপাল পদে নির্বাচিত বা নিযুক্ত হতে পারবেন না। অর্থাৎ তিনি কোনো বড় কোম্পানির বা প্রাইভেট লিমিটেডের মালিক, তিনি কোনো উচ্চপদস্থ সরকারি আমলা বা সরকারি কর্মচারী, এরকম হলে কিন্তু চলবে না। সেকেন্ড হচ্ছে তিনি এমএলএ এমপি হলে রাজ্যপাল নিযুক্ত হতে পারবেন না, বা এরকম বলা হয় যে তিনি এমএলএ এমপি আছেন কিন্তু রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে সেই এমএলএ বা এমপি পদটা খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শূন্য পদে পরিণত হবে সেই এমএলএ এমপি পদটা। এই হলো
সাংবিধানিক শর্তাবলী। এবার সংবিধান বহির্ভূত বা কনভেনশনাল বা প্রথাগত রীতিগত দুটি শর্তাবলী ভারতের রাজ্যপালের ক্ষেত্রে মানা হয়। সেটি হলো, রাজ্যপাল যে রাজ্যের অধিবাসী সেই রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হতে পারবেন না। রাজ্যপাল যে রাজ্যের অধিবাসী সেই রাজ্যের জন্য রাজ্যপাল পদপ্রার্থী বা রাজ্যপাল পদে নিযুক্ত হতে পারবেন না। অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে অধিষ্ঠিত হতে পারবো না। আচ্ছা, এই বিষয় নিয়ে আবার একটা দ্বিমত আছে বা দ্বন্দ্বের বিষয় আছে বা কনফ্লিক্ট আছে, যেটা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, তাই আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে বিষয়টা জানা দরকার, কারণ বিষয়টা পশ্চিমবঙ্গ কেন্দ্রকে আবর্তিত হয়েছিল, মানে বিষয়টা পশ্চিমবঙ্গ রিলেটেড, পশ্চিমবঙ্গ সম্পর্কিত। অনেকে অভিমত প্রদর্শন করে যে এই যে প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম প্রথা, কনভেনশনাল প্রথা, এই প্রথাটা পশ্চিমবঙ্গের দুজন রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে মানা হয়নি। সেই দুজন ব্যক্তি কে কে? সেই দুজন ব্যক্তি হলো হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় এবং পদ্মজা নাইডু। তারা যুক্তি দেখায় যে এই দুজন ব্যক্তি পশ্চিমবঙ্গের নাগরিক হয়েও পশ্চিমবঙ্গের জন্য রাজ্যপাল পদে অধিষ্ঠিত হয়েছিল বা রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছিল, কিন্তু এই বিষয়টির এগেনস্টে বা এই বিষয়টির বিরোধিতা করে অনেকে এর পক্ষে মতামত প্রদর্শন করেছিল। তারা বলেছিল যে না, এই যুক্তি পুরোপুরি সমর্থনযোগ্য নয় যে এই দুজন ব্যক্তি পশ্চিমবঙ্গের নাগরিক ছিল। তারা বলে এরা পশ্চিমবঙ্গের নাগরিক ছিলই না বা পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলই না। তার কারণ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু বড় হয়েছেন এবং অধিবাসী ছিলেন, নাগরিক ছিলেন বিহার রাজ্যের, যার জন্য তিনি এই রুলসটা ব্রেক করেননি। অপরদিকে পদ্মজা নাইডু, তার মাতা বাঙালি হলেও বা পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও পিতা ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যের নাগরিক বা অন্ধ্রপ্রদেশ রাজ্যের অধিবাসী, তাই সেক্ষেত্রেও তিনি এই প্রথাগত নীতিটাকে অমান্য করেনি। এই গেল সংবিধান বহির্ভূত একটা শর্ত। দ্বিতীয় শর্ত, সংবিধান বহির্ভূত দ্বিতীয় শর্তটা কি? প্রথমেই বলে রাখি, এই শর্তটা কিন্তু সংবিধান চালু হওয়ার পর থেকে বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে চালু হয়নি। এটা 1977 সালের পর, অর্থাৎ চতুর্থ লোকসভা নির্বাচনের পর এই বিষয়টা প্রথাগতভাবে চালু হয়। সেটা কি? সেটা হচ্ছে কেন্দ্র সরকার বা রাষ্ট্রপতি যে ব্যক্তিকে যে কোনো রাজ্যের জন্য নির্বাচিত করবেন রাজ্যপাল হিসাবে, নির্বাচিত করার আগে বা নিযুক্ত করার আগে সেই নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো রাজ্যপালকে নিযুক্ত করার ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা বা পরামর্শ করেন। যদিও এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো সিদ্ধান্তকে রাষ্ট্রপতি গৃহীত করেন না, সেটা পরের বিষয়, কিন্তু প্রথা আছে যে আলোচনা করতে হবে। এটার পিছনেও একটা কারণ আছে। তার কারণ 1977 সালের পর থেকে সমস্ত রাজ্যগুলিতে বা প্রায় অনেক রাজ্যগুলিতে অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয়, ফলে বিরোধী দলের সরকার প্রতিষ্ঠিত হয়, কেন্দ্র সরকারের বিরোধী দলের সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যগুলিতে। ফলে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার সাথে আলোচনা করেই রাজ্যপালকে নিযুক্ত করা দরকার সে রাজ্যের জন্য। এটা হলে অ্যাটলিস্ট সমস্যা তৈরি হবে না রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে, কিন্তু তবুও সমস্যা থেকেই গেছে। তার কারণ মুখ্যমন্ত্রীর কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়া হয় না, যার জন্য বিভিন্ন সময় কনফ্লিক্ট দেখা যায় চিফ মিনিস্টার এবং গভর্নরের মধ্যে। এই হলো রাজ্যপালের যোগ্যতা এবং শর্তাবলী। রাজ্যপালের বিশেষাধিকার, অর্থাৎ রাজ্যপাল তো সাংবিধানিক একটা মর্যাদার অধিকারী, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক প্রধান এবং রাজ্যের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি, তিনি তো কিছু বিশেষ অধিকার ভোগ করবেই। রাজ্যপাল 4 প্রকার বিশেষ অধিকার ভোগ করে, আমরা পরপর জেনে নেব সেগুলো কি কি। 1 নম্বর হচ্ছে
রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা করা যায় না। অর্থাৎ রাজ্যপাল কাউকে খুন করেছে, কাউকে মেরেছে, এই মর্মে তার বিরুদ্ধে মামলা করা যায় না। 2 নম্বর হচ্ছে দেওয়ানি মামলা রাজ্যপালের বিরুদ্ধে করা যায়, অর্থাৎ জমি অধিগ্রহণ করেছে বা টাকা পয়সা লুট করেছে, কিন্তু সেক্ষেত্রেও সাধারণ মানুষের মতো তিনি সুবিধা পান না, তিনি পরিষেবা মানে সাধারণ মানুষের মতো তাকে ট্রিট করা হয় না। এক্ষেত্রেও 2 মাস আগে তাকে নোটিশ দিতে হয় যে আপনার বিরুদ্ধে এই সংস্থা মামলা করতে চলেছে। অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে 2 মাস আগে নোটিশ দিতে হয় রাজ্যপালকে। 3 নম্বর হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে কখনোই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না। অর্থাৎ রাজ্যপালের এগেনস্টে, রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপালকে গ্রেপ্তার করার আদেশ কোনো পুলিশ কর্মচারী এমনকি আদালতও দিতে পারে না। 4 নম্বর হচ্ছে রাজ্যপাল তার কার্যাবলী সম্পাদন করতে গিয়ে কোনো কার্যাবলী মানে পদে থাকাকালীন অবস্থায় কোনো কার্যাবলী করতে গিয়ে বা যে কার্যাবলী সম্পাদন করে তার জন্য তিনি আদালতে জবাবদিহি করতে বাধ্য নন। অর্থাৎ রাজ্যপালের সম্পন্ন কোনো কার্যাবলী, সেই কার্যাবলীর সম্পন্ন তিনি কেন করেছেন বা এই কাজটি কেন করেছেন, এই জবাবদিহি তিনি আদালতেও করতে বাধ্য নন। এই গেল রাজ্যপালের বিশেষ অধিকার। আচ্ছা, রাজ্যপালের এই বিশেষ অধিকার দেওয়া হচ্ছে রাজ্যপালকে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে রাজ্যপালের যোগ্য বেতন। বর্তমানে রাজ্যপাল প্রায় 3,60,000 টাকা বেতন পায়। পাশাপাশি আরও অনেক পরিষেবা, অনেক ভাতা, অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর এই রাজ্যপালের বেতন ও ভাতা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। এই সঞ্চিত তহবিলের অনুমোদন করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করবেন না, কারণ মুখ্যমন্ত্রী তাকে বেতন দিচ্ছে না। এইটা করার জন্য রাজ্যপালের বেতন সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়। এ প্রসঙ্গে একটা জিনিস, কখনো কখনো রাজ্যপাল একটির বেশিও 2টি বা 3টি রাজ্যে তার সার্ভিস প্রদান করে থাকে, রাজ্যপাল পদে নিযুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে 2টি রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয়েছে, সেক্ষেত্রে কোন রাজ্য কত % বেতন দিবে সেটা ঠিক করে দেয় রাষ্ট্রপতি। অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্রপতি তো কোনো ভূমিকা নেই, প্রধানমন্ত্রীর আদেশে রাষ্ট্রপতি ঠিক করে দেয় যে কোন রাজ্য কত বেতন দিবে। ঠিক আছে, পরবর্তী আলোচনা রাজ্যপালের কার্যাবলী।